তো অ্যাক্সেস মডিফায়ার কাজ হচ্ছে, একটা যদি উদাহরণ দেই, সুপার অ্যাডমিনের কাজ হচ্ছে আপনার সবকিছু কন্ট্রোল করা। ওকে? এভরিথিং ওয়েবসাইটে সবকিছু কন্ট্রোল করা। আর এডিটরের কাজ হচ্ছে যে নির্দিষ্ট কোনো কিছু সে এডিট করতে পারবে। ঠিক আছে? এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে এইটুকু। কিন্তু সম্পূর্ণ বিষয়বস্তু সে কন্ট্রোল করতে পারবে না। তো এইভাবে আমরা দিতে পারি, তার সীমিত করে দিতে পারি। তারপরে আছে কি অথর। ওকে? অথরের কাজ হচ্ছে যে আপনার জাস্ট শুধু সে পোস্ট করতে পারবে। ওকে? কিন্তু ডিলিট করতে পারবে না। যদি তার নিজস্ব যে পোস্ট হয় তাহলে সে ডিলিট করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু যেটা পাবলিশড হয়ে গেছে সেটা কিন্তু এডিটরে চাইলে ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে। ওকে? তো এইরকম রুলস যেটা আমরা করতে পারি, তো এই রুলসের কাজগুলা পাবলিক করে দেয়। আমি যেটা এক্সাম্পল দিলাম এখানে। আর এগুলো আমরা কিন্তু রুলসের কাজ পাবো ওয়ার্ডপ্রেস এ পাবো। তো এই রুলসের সিস্টেমটা হচ্ছে গিয়ে কোডিংই কিন্তু আপনার রুলস সিস্টেম করা যায় কিছুটা। যে আমার এই ফাংশনটুকুতে কেউ যাতে অ্যাক্সেস না করতে পারে। ওকে? বাহির থেকে কোনো বাহিরের ক্লাস থেকে যাতে ডিরেক্টলি অ্যাক্সেস না করতে পারে। আবার ওই ফাংশনটা যাতে সবাই ইউজ করতে পারে, পাবলিক করে দেয়া। হ্যাঁ? অথবা আপনার এই যে ডকুমেন্টটা আছে আমার, যে এই ক্লাসে ম্যাথ ক্লাসের ভেতরে জাস্ট শুধু এই নির্দিষ্ট একটা ফাংশন চলবে বা আদার্স কেউ এটা ইউজ করতে পারবে না। তো এরকম একটা সীমিত করে দেওয়ার কাজ করার জন্য পাবলিক, এরপর আপনার প্রটেক্টেড প্রটেক্টেড, মডিফায়ার, প্রাইভেট এগুলা ইউজ হয়ে থাকে। তো পাবলিকটা আমি দেখে দিচ্ছি। তো আমি একটা আম সাপো যেমন ধরেন একটা নেম লিখলাম। ওকে? কমা দিলাম। ওকে? তো এখন আমি যদি এটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? তো এই পাবলিকের আউটপুটটা একটু নিয়ে আসি আমি। লিখলাম নেই। ওকে? স্টেডি করে রাখলাম। তো ১ম এ আমাকে আমার ক্লাসটাকে কিন্তু এড করে নিতে হবে। এই ফাইলটা কিন্তু এড করে নিতে হবে আমার ফাইলে। ওকে? রেকর্ড করে দিলাম। তারপর এখানে একটা অবজেক্ট তৈরি করতে হবে। নিউ দিয়ে, নিউ লিখে দেন আমি আমার যে ক্লাসটা আছে ক্লাসের নাম লিখে দিলাম। দেন কমা। ওকে? আমার কিন্তু ক্লাসটা হয়ে গেছে। অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তারপর ওই অবজেক্টের অ্যাক্সেস নিতে হবে। মানে ওই ক্লাসের ভিতরে ঢুকতে হবে আমার। ক্লাসে ঢোকার জন্য জাস্ট একটা ধরুন একটা নাম নিলাম। ঠিক আছে? এখন তারপর নেম লিখলাম। ঠিক আছে? আচ্ছা, জাস্ট মানে ডিরেক্টলি ইকো করে দেই। test.php ওকে? তাহলে কোনো কিছু আউটপুট দেখাচ্ছে না। কারণ এটা কি এমপ্টি অবস্থায় রয়েছে। ওকে? তো যখন আমি কোনো একটা ভ্যালু অ্যাসাইন করে দেব ওই পাবলিকে, সেভ দিলাম। যখন এন্টার দিলাম তখনই দেখবেন এটা কিন্তু আউটপুট দেখাচ্ছে। কারণ আমি কিন্তু এই বাহির থেকে কিন্তু অ্যাক্সেস নিয়েছি। আলাদা একটা ফাইল থেকে এক্সটার্নাল ভাবে আমি কিন্তু ওই আ ক্লাসের ভেতরে যে পাবলিক ভেরিয়েবলটা রয়েছে ওইটা কিন্তু আমি অ্যাক্সেস নিয়ে নিচ্ছি বা নেওয়ার কারণে এখানে কিন্তু আউটপুটটা দেখাচ্ছে। তো এখন আমি যদি এটাকে প্রাইভেট করে দেই, প্রাইভেট লিখে দিলাম, দেন সেভ। এখন দেখি এখানে দেখাচ্ছে আনডিফাইন্ড প্রপার্টিজ। তারপরেও আমি এন্টার দিলাম তাহলে দেখবেন এখানে কিন্তু এরর দেখাচ্ছে যে এটা কিন্তু অ্যাক্সেসিবল নয়। মানে এটাকে লিমিট করে দিয়েছি। আমি চাইলে জাস্ট শুধু এই ক্লাসের মধ্যে এটাকে ইউজ করতে পারবো। অন্যথায় আমি ইউজ করতে পারবো না। বাহির থেকে ইউজ করতে পারবো না। তার প্রটেক্টেড সেম হবে। আ পাবলিক মানে সব জায়গা থেকে সে অ্যাক্সেস করতে পারবে। ওকে? তো এক্সাম্পল আমি যদি
ফাংশনটাকে পাবলিক করি, তো এখন যদি আমি ফাংশনে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে কিন্তু আমার ঠিক কিভাবে আমি আমার ফাংশনের নামটা কি এমএসজি এমএসজি ইকো করে দেখি এটা কোনো আউটপুট আসে কিনা, অ্যাক্সেস করতে পারি কিনা আমি। আর্গুমেন্ট, হ্যাঁ, এরর দেখাচ্ছে। এখন কি দেখা যাচ্ছে যে আমি ওই ফাংশনটা কিন্তু ইউজ করতে পারতেছি পাবলিক দেওয়ার কারণে। ঠিক এটাকে যদি আমি প্রটেক্টেড করে দেই বা প্রাইভেট করে দিলাম, প্রাইভেট, তার মানে আমি কিন্তু ওই ফাংশন কিন্তু অ্যাক্সেস করতে পারছি না। এটাই হচ্ছে মূলত আপনার অ্যাক্সেস মডিফায়ারের কাজ। ওকে, তো আজকে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা শিখবো। মোটামুটি পিএইচপি এটুকু জানা হলে আপনি দেন ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন কোডিং নিয়ে। তারপরেও আপনার এই যে ক্লাসে কিন্তু তেমন একটা কাজ নেই পিএইচপিতে, সরি ওয়ার্ডপ্রেসে। তো আমাদের আজকে ফার্স্টে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে গেলে আমাদের প্রথমে করতে হবে wordpress.org-তে যেতে হবে, এই ওয়েবসাইটে যেতে হবে, ঠিক আছে? wordpress.org যাওয়ার পর এখানে দেখবেন যে গেট ওয়ার্ডপ্রেস আছে, এখানে যাবেন। তারপর ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.7 আছে, তো এটাকে আমরা ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে এটা, বাকিগুলো রিমুভ করে দিচ্ছি, এগুলো কোনো প্রয়োজন নেই আমার। তো এটাকে আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি উইন্ডারের মাধ্যমে। কাট করে বাহিরে নিয়ে আসলাম। লোকাল হোস্ট এন্টার। তো যেহেতু আমার এই ফোল্ডারের মধ্যে দিয়ে আমার কিন্তু ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আছে ওইটাকে আমি এক্সট্রাক্ট করে নিয়েছি। www.php এই ফোল্ডারের মধ্যে আছে আমার। তো রুট ফোল্ডারে যেমন লোকাল হোস্ট আমার ফোল্ডারের নাম দিলাম, তখন অটোমেটিক সে ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশনের যে ফার্স্ট যে পেজটা আছে ওইটা কিন্তু চলে আসবে। আসার পর আমরা ইংলিশ সিলেক্ট করে দেন কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর লেটস গোতে। তো ডাটাবেজের নাম প্রয়োজন হবে, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, এগুলো। তো এগুলো আমরা একটু ক্রিয়েট করার চেষ্টা করি। আমাদের পিএইচপি মাই অ্যাডমিনে অ্যাক্সেস নিতে হবে, যেহেতু আমাদের ডাটাবেজে অ্যাক্সেস নিতে হবে, এখানে ডাটাবেস ক্রিয়েট করতে হবে, সেক্ষেত্রে আমাদের পিএইচপির ক্ষেত্রে পিএইচপি মাই অ্যাডমিন ইউজ করতে হবে। লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন লিখে যখন এন্টার দিবেন তখন দেখবেন আপনার ইউজার নেম এন্ড পাসওয়ার্ডের একটা জায়গা চলে আসবে। এখান থেকে আপনার রুট দিয়ে দিবেন, রুট দেওয়ার পর জাস্ট লগ ইন দিবেন। আর অবশ্যই লোকাল হোস্টে কোনো ধরনের পাসওয়ার্ড রিকোয়ার্ড হয় না, সেই কারণে আপনার লগ ইন দিয়ে দিবেন। লগ ইন দেওয়ার পর দেখবেন যে আপনার সকল ডাটাবেজ এখানে শো করবে। তো এখান থেকে নিউ ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনি একটা ডাটাবেজের নাম দিবেন। পিএইচপি নাম দিলাম। ওকে, তো এখান থেকে আমি একটা কালেকশন সিলেক্ট করি, UTF-8 MB4 ইউনিকোড CI, এটা সিলেক্ট করবেন। ওকে, তো এটা সিলেক্ট করার কারণ হচ্ছে অনেক সময় আমরা ওয়ার্ডপ্রেসে
বাংলা ওয়েবসাইট তৈরি করি বা বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ ইউজ করি। যার কারণে বিশেষ করে বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করার কারণে আমাদের ইউনিকোড সাপোর্টেরটা দরকার। ইউনিকোড সাপোর্ট না হলে আমরা কিন্তু বাংলাটা লিখতে পারবো না ঠিকঠাক মতো। হয়তোবা দেখা যাবে আপনার এখানে কিন্তু ঠিকঠাক দেখাচ্ছে। ওয়েবসাইটে আপলোড করার পর দেখা যাবে যে এটা কিন্তু বাংলাটা ঠিকমতো দেখাচ্ছে না, বাংলার লেখাটা। ইউনিকোড লেখাটা যেটা। তো যার কারণে এটা আমরা দিয়ে দেব। তবে সকল ধরনের কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে। তো ক্রিয়েট বাটন ক্লিক করলাম। জাস্ট এইটুকুই আমাদের কাজ। ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখান থেকে আমাদের যে ডাটাবেজের নামটা আমি দিয়েছি WP PHP এটাকে আমি কপি করব। কপি করে এই ডাটাবেজ নেমে কিন্তু পেস্ট করে দিলাম। দেওয়ার পর ইউজার নেমে রুট দিতে হবে। যেহেতু আমরা প্রথম অবস্থায় যে লগইন করেছিলাম ওই লগইন অবস্থায় আমরা রুট দিয়েছিলাম। পাসওয়ার্ড কিন্তু ব্ল্যাঙ্ক। আর অবশ্যই যখন আমরা মেইন সার্ভারে আপলোড করব বা cPanel ডোমেইন হোস্টিং কিনে যখন আপলোড করব তখন কিন্তু আপনাকে যখন ডাটাবেস ক্রিয়েট করবেন তখন ওই ডাটাবেস ক্রিয়েট করার সময় ইউজার নেম এবং পাসওয়ার্ড এগুলা কিন্তু ক্রিয়েট করতে হয়। তো ওই ক্রিয়েট করা পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড এখানে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। অন্যথায় কিন্তু সে ইনস্টল নিবে না। ওকে? আর ডাটাবেস হোস্টে কিন্তু লোকাল হোস্টে থাকবে সবসময়। চাইলে একটা টেবিল প্রিফেক্ট যেহেতু WP মানে এখানে বুঝিয়েছে যে ওয়ার্ডপ্রেস। আর এখান থেকে আমরা বাই ডিফল্ট যে কাজটা করবেন WP এখানে চেঞ্জ করে দিবেন। অনেক সময় হয় কি SQL ইনজেকশন দিয়ে ওয়েবসাইটটিকে হ্যাক করা যায়। আপনার ডাটাবেজের কোনো তথ্য এগুলা কিন্তু আপনার SQL ইনজেকশনের মাধ্যমে আপনি কিন্তু বের করতে পারবেন। তো যার কারণে এটা বাই ডিফল্ট WP। তো হ্যাকাররা তো জানেই যে ওয়ার্ডপ্রেস ইউজ করলে WP আপনার ডাটাবেজের বা টেবিলের যে ডাটাগুলা থাকে এগুলা কিন্তু WP দিয়েই প্রথমে শুরু হয়। তো সে এক্সাক্টলি SQL ইনজেকশন করলে এগুলা পেয়ে যেতে পারে। তো যার কারণে আপনারা যেটা করবেন এখানে চেঞ্জ করে দিবেন। ওকে? এটা চেঞ্জ করে দিবেন দেন আন্ডারস্কোর বা অন্য কিছু নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন সাবমিট। তো সবকিছু ঠিকঠাক হলে দেখবেন যে অলরাইট রান দ্য ইনস্টলেশন বাটনটি চলে এসেছে। রান দ্য ইনস্টল বাটনে ক্লিক করার পর আমার কিন্তু এখন ইনফরমেশন নিড হচ্ছে। কি নাম দেবেন? আমি ধরেন WP ভালো ভালো ওয়েবসাইটের নাম দিলাম। এখানে আপনি একটা ইউজার নেম দিবেন আপনার। তো একটা পাসওয়ার্ড দিলাম। কনফার্ম উইক পাসওয়ার্ড যেহেতু আমার উইক পাসওয়ার্ড যেহেতু কনফার্ম করতে হবে। একটা মেইল দিয়ে দিচ্ছি আমি। আর ডিসচার্জ সার্চ ইঞ্জিন ফ্রম ইনডেক্স দ্য সাইট। এটা মূলত হচ্ছে যদি আপনি এটাকে চেকবক্স দিয়ে দেন তাহলে আপনার ওয়েবসাইট কখনো সার্চ ইঞ্জিনে এটা প্রদর্শন হবে না বাবা। সার্চ ইঞ্জিনে কেউ পাবে না সার্চ করলে। এসইও যখন করব তখন কিন্তু এটা কিন্তু কাজ করবে না। সেক্ষেত্রে এটাকে আমরা আনচেক করে দেব সবসময়। আর যখনই আমরা ধরেন যেহেতু এখন আমাকে ডেভেলপমেন্ট প্রসেস আছে সেক্ষেত্রে আমি এটাকে ডিসচার্জ দিতে পারি। এতে কোনো সমস্যা নেই। তো এগুলো আপনারা নোট করে রাখবেন। তো ইনস্টল ওয়ার্ডপ্রেস দেন সেভ করে রাখছি। তারপর সাকসেস দেখাচ্ছে। তো এখান থেকে আমরা লগইন এ চলে যাব। লগইন গিয়ে জাস্ট লগইন বাটন ক্লিক। তো এটাই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস যথারীতিভাবে ইনস্টল হয়েছে ক্লিয়ার মতোই। তো আমাদের এটা হচ্ছে 6.71 ভার্সন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখান থেকে আপনি পোস্ট পাচ্ছেন, মিডিয়া, পেজ, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার, টুলস, সেটিংস। তো প্রত্যেকটা কাজ এখানে ভালো করে দেখানো যাবে। পোস্টের কাজ হচ্ছে যে এর আগে আমরা একটু আমাদের সাইটটা দেখে আছি বাই ডিফল্ট যে থিমটা রয়েছে ওইটার দিকে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট থিম। ওকে? অল পোস্টে গিয়ে এখানে আমরা পোস্ট লিখি এক্সাম্পল। ওকে? এড নিউ বাটন ক্লিক করার সাথে সাথে পোস্টের নাম দিচ্ছি আমি ধরুন টেস্ট পোস্ট। ওকে? একটা নাম দিলাম। দেন পাবলিশ। ভিউ পোস্টে ক্লিক করলে দেখা যাবে যে এটা কিন্তু ভিউ হচ্ছে। এই যে দেখুন আমার কিন্তু ওয়ার্ডপ্রেসের যেটা আমি অলরেডি এইমাত্র পোস্ট ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু এখানে শো করতেছে। তো
তো ক্লিক করলে আমি কিন্তু এটার ডেসক্রিপশন দেখতে পাবো। একটু দামি টেক্সট নিয়ে আসি আমি। পোস্টে গেলাম, এখান থেকে আমি এডিটে গিয়ে এডিট করতে পারবো। এটার নাম চেঞ্জ করে দিচ্ছি। তারপর চেঞ্জ করে দিলাম লেখাটা। ইটস লাইক এটা ওয়ার্ড, আমরা যে ওয়ার্ডে কাজ করেছিলাম যেমন মাইক্রোসফট ওয়ার্ড, ওইটার মতো সিমিলার সবকিছু পাবেন এখানে দেখতে পারবেন। এলাইন জাস্টিফাই টেক্সট রাইট আছে। এখন যদি আমরা সেভ দেই, এটা কিন্তু আপডেট হয়ে গেছে, পোস্ট আপডেটেড। ওকে, এখানে দেখা যাচ্ছে যে আমার কিন্তু সম্পূর্ণ পোস্টটা কিন্তু লেখা দেখাচ্ছে। ক্লিক করলে ডিটেলস আমি দেখতে পাবো। এটা তো বেসিক থিম। যাই হোক, এখন আমরা থিম যেহেতু ডেভেলপ করব, সেক্ষেত্রে আমরা একটা অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এখানে দেখবেন থিমস অপশনে যেগুলো আমাদের অলরেডি থিমস এখানে ইনস্টল করা রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে। ওকে, আপনি চাইলে অ্যাড নিউ থিম থেকে বিভিন্ন রকমের থিম ইনস্টল করতে পারেন। তো আমি একটা থিম ইনস্টল করি, বেসিক থিম যেহেতু। টোয়েন্টি 2021 এই থিমটা আমি ইনস্টল করছি। তো যেহেতু এখানে অ্যাক্টিভ দেওয়ার কারণে এখানে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ভিউ সাইটে গেলে দেখা যাবে আমাদের থিমটা কিন্তু অলরেডি ইনস্টলড হয়ে গেছে। ওকে, তো এটা আমি যেহেতু বেসিক থিম, ঠিক সাদামাটা একদম। তো আমরা যে কাজটা করব, আমরা একটা থিম ডেভেলপ করব, যে থিমে একটা স্ট্যান্ডার্ড বা কর্পোরেট লুকের একটা ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করব। তো অলরেডি আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি যে ব্লগ এক্সপ্রেস, এটা থিম ফরেস্ট, এই থিমটা পেয়ে যাবেন আপনারা। ওই থিমকে আমরা একদম বেশ ভালো সেল হয়েছে দেখতে পাচ্ছেন, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সেল। তো আমরা মূলত এই থিমটাকেই কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব টোটালটা, যেহেতু এটা কিন্তু HTML দেখতে পাচ্ছেন, HTML টেমপ্লেট। ওই থিমটাকে আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব, মূলত ডায়নামিক করার চেষ্টা করব। প্রত্যেকটা অপশনকে আমরা ডায়নামিক করার চেষ্টা করব। এই থিমের সম্পূর্ণ কোডগুলো আপনাদেরকে দেয়া হবে, যাতে আপনারা নিজে প্র্যাকটিস করতে পারেন। নেট টু মাচ স্লো। ওকে, যাই হোক, এটা একটু লোড নিক, আর অন্যদিকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, কাস্টমাইজে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে বেসিক যে থিমের যে অপশনগুলো আছে, লোগো চেঞ্জ করার জন্য লোগো চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি সিলেক্ট করার পর আপনি ড্রপ ইউর ফাইলের যে লোগো আছে, এই লোগোটা আপনি এখানে নিয়ে আসার পর আপনি সেভ দিয়ে দেখবেন এই লোগোটা কিন্তু এখানে চলে আসবে। চাইলে এখানে নাম চেঞ্জ করতে পারেন, ট্যাগলাইন ইউজ করতে পারবেন, তারপর কোনো আইকন চেঞ্জ করতে পারবেন। যেভাবে আপনার এই যে আইকন, ফেভ আইকন, এখান থেকে আপনি সাইজ করে 512 সাইজ করে এখানে আপলোড করে দিলে দেখবেন ফেভ আইকন এখানে কিন্তু আপনার চলে আসবে সাইটে। বেসিক সাইট আইডেন্টি।
তো ব্যাকগ্রাউন্ড কালারটা কিরকম হবে বলবে এটা। তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজে মানে আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চান পিছনের দিকে, তাহলে আপনি সেটাও করতে পারবেন এখান থেকে মেনু ক্রিয়েট কিভাবে করতে হয়। আর মেনু ক্রিয়েটটা আমি পরে দেখাবো আপনাদেরকে। ফার্স্ট করে এই থেকে কিন্তু বেসিক এইটুকুই রয়েছে। আর প্লাগইনস অপশনে আচ্ছা এটা বেশ ইম্পর্টেন্ট প্লাগইনস। ওই হ্যালো ডলি এটা প্রয়োজন নেই, প্লাগইনসটা ডিলিট করে দিবেন। আচ্ছা অ্যান্টি স্পাম এই প্লাগইনসের কাজ এটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস দিয়ে দেয়। কারণ অনেক সময় কি হয় যেমন ধরুন আপনি একটা আ ব্লগ করলেন বা লিখলেন, তো ওই পোস্টের মাঝে গিয়ে অনেকে কি কমেন্টসে আপনার কোন ধরনের লিঙ্ক দিতে পারে, স্পাম লিঙ্ক, ভাইরাসের ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারে। তো কোনো ইউজার যদি ক্লিক করে তাহলে কিন্তু এটা ক্ষতিকর হতে পারে আপনার ওয়েবসাইটের জন্য বা ভাইরাস ইনজেকশন করতে পারে এক্সপ্লেনেশন। সেক্ষেত্রে এই অ্যান্টি স্পামটা আপনাকে প্রোটেকশন দিবে। তো এটা আপনারা অ্যাক্টিভ করে রাখবেন। অবশ্যই যখন আপনারা অ্যান সার্ভার ডেভেলপমেন্টে কাজ করবেন তখন কিন্তু এটা অ্যাক্টিভ দিয়ে রাখবেন। যেহেতু আমাদের এখন টেস্টিং পর্যায়ে রয়েছে, সেক্ষেত্রে আমরা এটা কিন্তু ইনঅ্যাক্টিভ রাখছি। ওকে? তো এড নিউ প্লাগইন এ আপনার বিভিন্ন রকমের আপনার প্লাগইন ইনস্টল দিতে পারবেন। যেমন ধরুন আমরা এই যে এডিটর এ আমরা কাজ করেছি পোস্টে যাওয়ার পর দেখবেন বেশ সাদামাটা এডিটর এটি। ওকে? তো এড নিউ দেওয়ার পর দেখবেন যে এরকম একটা এখান থেকে আপনি বিভিন্ন রকমের ইমেজ-টিমেজ এগুলো এড করতে পারবেন। ওকে? তো আপনি যদি এই এডিটরটাকে চেঞ্জ করতে চান, মানে পোস্ট এডিটরটাকে চেঞ্জ করতে চান তাহলে আমি জাস্ট খালি একটা প্লাগইন ইনস্টল করব। যে ক্লাসিক এডিটর। এটা মূলত ওয়ার্ডপ্রেসের অনেক ৩-৪ টা আগের ভার্সনে ছিল ক্লাসিক এডিটর। তো ওইটাকে পরিবর্তন করে নতুন এডিটর তারা এটাকে দিয়েছে। মূলত এটাকে ব্লক এডিটর বলা হয়। তো এখান থেকে আমরা ক্লাসিক এডিটরটা ইনস্টল করে নিচ্ছি। আমার কাছে বেশ ইজি মনে হয় ক্লাসিক এডিটরটা আমার কাছে বেশ স্বাচ্ছন্দ্যবোধ হয় কাজ করতে ব্লক এডিটর থেকে। তো অ্যাক্টিভ বাটন ক্লিক করার সাথে দেখবেন যে আগের যে ইন্টারফেসটা ছিল ব্লক এডিটরের এটা কিন্তু টোটালি চেঞ্জ। আমি যদি আবার পোস্ট হতে অল পোস্টে গেলাম, এড নিউ পোস্টে বা এডিট পোস্টেও যাই সমস্যা নেই। তাহলে দেখবেন যে এটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ। টাইটেল, পার্মানেন্ট লিঙ্ক চাইলে আমি এই যে নামটা আছে এটাকে কেটে দিয়ে ওকে দিলে দেখবেন আমার টাইটেল লিঙ্কটা এখন চলে আসছে। তাহলে এখান থেকে আমি কোন ধরনের ইমেজ এড করতে পারবো। পাবলিশ দিলে দেখবেন এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি ক্যাটেগরি এড করতে পারবেন। এড নিউ ক্লিক করার পর দেখুন এখানে আপনি ক্যাটেগরি যদি দেন, যে ওয়েব ডেভেলপমেন্ট দিলাম। তারপর এড নিউ ক্যাটেগরি। বিভিন্ন রকমের যে পোস্টগুলা যে আপনার থাকে ক্যাটেগরি ওয়াইজ। যেমন ধরুন এখানে আমি যদি যাই, রিসেন্ট আর্টিকেল মানে এখানে যতগুলো এখন কিন্তু হেলথ কেয়ার, ফ্যাশন, হিস্ট্রি, এডুকেশন, ওয়ার্ল্ড, তো এগুলো কিন্তু ক্যাটেগরি। তো কেউ যদি এই ক্যাটেগরি ক্লিক করে তাহলে নির্দিষ্ট ওই ক্যাটেগরি যাতে পোস্টগুলো আসে এটা কিন্তু এটার মাধ্যমে হয়। এখান থেকে যদি আপনি ক্যাটেগরি করে দেন যে পোস্টটা করছেন ওই পোস্টের জাস্ট ওয়েব ডেভেলপমেন্টের অনুযায়ী সেক্ষেত্রে আমি জাস্ট ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে দিলাম। তো ওয়েব ডেভেলপমেন্টের ভেতরে অনেক ধরনের ক্যাটেগরি থাকতে পারে। যেমন PHP, Laravel, ওয়ার্ডপ্রেস। তো আমি প্যারেন্ট অ্যাকাউন্ট তাকে দিচ্ছি ওয়ার্ডপ্রেস। প্যারেন্ট ক্যাটেগরিতে ওয়েব ডেভেলপমেন্ট সিলেক্ট করে দেন এড নিউ। আচ্ছা এখানে একটা কাজ হয়েছে যে ক্যাটেগরিতে গেলে আমি আবার এটাকে এডিট করতে পারবো। ওকে?
এডিটে গেলে দেখতে পারবেন যে ওয়েব ডেভেলপমেন্ট আছে। প্যারেন্ট ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু ওয়েব ডেভেলপমেন্টটা চলে এসেছে। ওকে, ঠিক আছে। এখন আমি এখান থেকে আনক্যাটাগরাইজড যেহেতু রয়েছে, এখান থেকে আমি জাস্ট ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস এটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেন সেভ। নিচের দিকে দেখতে পারবেন যে ফিচার্ড ইমেজের নামে একটা অপশন আছে। ফিচার্ড ইমেজের কাজ হচ্ছে, যেমন ধরুন একটা ইমেজ এখান থেকে নিয়ে আসি। কপি ইমেজ অ্যাড্রেস, insert from URL. Okay, insert post, set feature image, ওকে দিলাম। সেট ফিচার ইমেজের কাজ হচ্ছে, আমরা যে প্রথম অবস্থা যে এখানে যে ইমেজগুলো আসছে, এগুলা কিন্তু সেট ফিচার ইমেজ থেকেই আসছে। ওকে, তো ক্লিক করার পর এখানে যে ডিটেলসে যে ইমেজটা এখানে আসে, ওইটা হচ্ছে মূলত আপনার ইমেজটা আমি কপি করে নিচ্ছি। কপি ইমেজ অ্যাড্রেস, দেখতে একটু সুবিধা হবে আপনাদের। ওকে, দেন আপডেট। তারপর যে আমার ওয়েবসাইটে যাই, তাহলে দেখবেন এই পোস্টটা কিন্তু এখানে চলে এসেছে, টাইটেল দেখা যাচ্ছে। যখন আমি ক্লিক করলাম তখন দেখবেন যে এই ইমেজটা কিন্তু ডিটেলস ইমেজটা কিন্তু শো করতেছে। ওকে, তো এই হচ্ছে বেসিক পোস্ট করার কাজ। তো আমরা কিন্তু প্লাগইন এর মাধ্যমে কিন্তু এডিটরটা চেঞ্জ করতে পারছি, ক্লাসিক এডিটরের মাধ্যমে। ওকে, তারপর এখানে বিভিন্ন রকম প্লাগইনস আছে, আপনি ইউজ করতে পারবেন। রিকমেন্ডেড গেলে পপুলার যে ভাইয়া, আমরা কি মানে এই প্লাগইন গুলা কি ওই যে থিমের সাথে এটা কি মানে কাজ করাবো নাকি জাস্ট আমরা দেখার জন্য এটা দেখতেছি? এটা পরবর্তীতে যখন আমাদের কোনো প্লাগইন নিড হবে, যেমন কন্টাক্ট ফর্ম। ওকে, কন্টাক্ট ফর্ম 7 তো এটা যখন আমরা ইউজ করবো, যেমন আমি ইনস্টল করে রাখছি। তো এখন আমার কিন্তু একটা কন্ট্যাক্ট ফর্ম লাগবে। ওকে, যেমন এই কন্ট্যাক্ট ফর্ম ধরুন এটা। তো এই কন্ট্যাক্ট ফর্মটা আমি কিন্তু প্লাগইনস থেকে আমার নিয়ে আসতে হবে। অ্যাক্টিভ করি। ভাইয়া, এই কন্টাক্ট ফর্মটা কি আমরা কি নিজেরা মেক করবো না জাস্ট প্লাগইন দিয়ে বানাবো ভাইয়া? প্লাগইন দিয়ে বানাতে পারেন, চাইলে নিজে মেক করতে পারেন। না, না, আমরা কোর্সে কোনটা করবো আরকি? এটা তো জানতে চাচ্ছিলাম। কোর্সে চাইলে ২ টা করতে পারেন। যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে ম্যানুয়ালি করতে হবে আপনাকে। ঠিক আছে? আর যদি করতে চান না আমি কোনো প্লাগইন এর সাহায্য নিয়ে করব, আমার কাছে প্লাগইনটাই মনে হচ্ছে বেটার, আপনি প্লাগইন নিয়ে করতে পারেন, সমস্যা নেই। ওকে? তারপর আমরা শর্টকাটের কাজ দেখব যে এই যে এখানে কিন্তু অলরেডি একটা বাই ডিফল্ট প্লাগইন একটা ফর্ম তৈরি করা আছে। ওকে? তো এই ফর্মটা যদি আপনি আপনার এখানে ইউজ করতে চান, এক্সাম্পল ধরেন আমি কিন্তু এটা কপি করে নিচ্ছি। ওকে? মানে এই শর্টকাটটা কপি করছি। করার পর আমার যে পোস্ট আছে, যেমন এক্সাম্পল আমি পোস্ট থেকে একটা করি কন্টাক্ট। ওকে, এটা মূলত আমরা পোস্ট থেকে করব না, এটা আমরা টিম ডেভেলপমেন্ট যখন কাজ করব তখন আমরা কোড থেকে নিয়ে আসবো। জাস্ট করে উদাহরণের জন্য আপনাকে দেখাচ্ছি।
আচ্ছা সরি এটা পেজ থেকে দেখাই। পেজ, এড নিউ পেজ, কন্টাক্ট পেজ। ওকে, এখান থেকে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি শর্টকাটটা, টেক্সটে গিয়ে দেন পাবলিশ, তারপর ভিউ পেজ। ভিউ পেজে যাওয়ার সাথে দেখবেন যে এই যে পেজে গেলে দেখবেন যে এখানে আপনার কি আছে, কন্টাক্ট পেজ যেহেতু আমরা অলরেডি ক্রিয়েট করছি, আর ভিউ ক্লিক করলে দেখবেন যে কন্টাক্ট পেজটা চলে এসেছে। এই দেখেন এখানে কন্টাক্ট পেজটা আমার অলরেডি চলে এসেছে, জাস্ট আমি শর্টকাটটা ইউজ করার কারণে। ওকে, তারপরে চাইলে এখান থেকে আপনি এড করতে পারেন শর্টকাট, অথবা আপনি যদি চান যে কোড করে আমার নির্দিষ্ট একটা জায়গায় কোড করে জাস্ট আমি এই কন্টাক্ট ফর্মটা নিয়ে আসবো, এটা আমরা পরবর্তীতে দেখবো যখন আমরা কোডে যাবো। ওকে, এখন জাস্ট শুধু ইন্টারফেস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তারপর এখানে ক্যাশের কাজটা কি? আচ্ছা, ক্যাশের কাজটা আমি একটু বলবো, এটা বেশ ডিটেলসে বলার আছে। তো ক্যাশের কাজ হচ্ছে, যেমন ধরুন আপনি একটা পেজ রান করলেন এক্সাম্পল ধরেন। আচ্ছা, ধরুন এই ওয়েবসাইট আমি একবার রান করছি। ওকে, রান করার পর এটা কিন্তু মেমোরিতে সেভ হয়ে যায়, র্যামে, অথবা আপনার যে মূলত র্যামেই সেভ হয়। তো ব্রাউজার একটা ক্যাশ নিয়ে নেয়, মানে সেভ করে রাখে ডাটাটা, যাতে পরবর্তীতে কেউ যদি বা আপনি পরবর্তীতে আপনি যদি এই ওয়েবসাইটে ভিজিট করেন, তাহলে কিন্তু আপনার টাইম শর্ট হয়ে যাবে। কারণ প্রথম অবস্থায় আপনার কিন্তু লোড নিতে যত সময় লাগছে, এর থেকে আরো কম সময় লাগবে সেকেন্ড টাইম পেজ রিলোড নিতে। কারণ এর আগে কিন্তু আপনার এই ওয়েবসাইটে একটু সেভ করে রাখছে ডাটাগুলা, যতক্ষণ না পর্যন্ত তার ডাটা চেঞ্জ না হচ্ছে। ঠিক আছে? এখন যদি আমরা রিলোড দিই, তাহলে দেখবেন সাথে সাথে কিন্তু এটা চলে এসেছে। এর আগে কিন্তু এখানে দেখা গেছিল যে এটা কিন্তু অনেক সময় লাগছে লোড নিতে। ওকে? তো মূলত হচ্ছে এখন যে দেখছেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু শো করতেছে। মানে আমার কিন্তু সময় বেশি লাগছে না। এটার কারণ হচ্ছে মূলত ক্যাশ। ওকে? তো ক্যাশিং সিস্টেম যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে আ ক্যাশের প্লাগইন নিয়ে কাজ করতে হবে। লিড স্প্রেড কি কয়? লিড স্পিড ক্যাশ প্লাগইন আছে। তারপরে বিভিন্ন রকমের প্লাগইনস রয়েছে। সবথেকে বেস্ট হচ্ছে গিয়ে কয়েকটা প্লাগইনস আছে, যেমন W3 টোটাল। এই প্লাগইনসটা বেশ অ্যাডভান্স লেভেলের। W3 টোটাল। হ্যাঁ, এই যে প্লাগইনটা W3 টোটাল, এটা বেশ একটা জনপ্রিয় প্লাগইন। 1 মিলিয়ন প্লাস ইনস্টলেশন আছে। ওকে? তারপর এসইও যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনি যদি এসইও লিখে সার্চ করেন, তাহলে দেখবেন এসইও যে প্লাগইনসটা আছে এটা কিন্তু শো করবে। ওকে? এখান থেকে আরেকটা বড় বিষয় যে, যেকোনো প্লাগইনস ইনস্টল করতে যাইবেন না। ঠিক আছে? কারণ প্রত্যেকটা প্লাগইনস এর বিভিন্ন রকমের ফাইল থাকে। সাইটে লোড নিতে আপনার কিন্তু অসুবিধা হবে। তো যেটা আপনার প্রয়োজন, ভেরি নিডেড, আর নিড হওয়ার কারণে দেখবেন যে এই প্লাগইনস বা এই রিলেটেড প্লাগইনস সবথেকে বেস্ট কোনটা, কোনটা বেশি ইউজ হচ্ছে, তো ওই প্লাগইনসটা ইনস্টল দিবেন। ওকে? যেমন ধরুন এখানে কিন্তু ইওস টেসিও কিন্তু সাজেস্ট করতেছে 10 মিলিয়ন প্লাস। ওকে? তারপর এখানে 3 মিলিয়ন আছে। তো আমরা ইওস টেসিওটা কিন্তু ইউজ করব। এটা আমি ইনস্টল করে রাখছি। একটি ভাইয়া, জি বলুন। ক্যাশ নিয়ে আমার একটা প্রশ্ন ছিল। এখন করব না পরে? বলে ফেলেন, সমস্যা নেই। আচ্ছা, ওইখানে আমরা দেখলাম যে মানে ক্যাশ নামে প্লাগইন আছে। তো সাধারণত ওয়েবসাইট তো আমাদের এই ব্রাউজারে হচ্ছে এই ক্যাশগুলা রেখে দেয় হ্যাঁ। নরমালি। ওই যে ইমেজের গুলা আপলোড করতে মানে পরে রিলোড দিতে যেন কম সময় লাগে। তাহলে মানে ক্যাশের আসলে কাজটা কি? ওই ক্যাশ প্লাগইনের?
ব্রাউজারের কাজ হচ্ছে মূলত যে পেজটা আপনার লোড নেয় না কেন, এটা কিন্তু সে ক্যাশ নিয়ে নেয় বাই ডিফল্ট, ওকে? তো আপনি চাচ্ছেন যে, না আমার এই পেজটা কিন্তু ক্যাশ হবে না, ঠিক আছে? অথবা আপনি চাচ্ছেন যে, না আমি এটাকে আরো কিছু অ্যাডভান্স কাজ করতে চাচ্ছি। যেমন ধরুন, আম কি বলতে হয়, রাইট ক্লিক, ভিউ পেজ সোর্স, ওকে। অনেক সময় ক্যাশ করলে কি হয়? যেমন ধরুন এই যে কোডটা আছে, ওকে? একদম একটাকে নিয়ে পর্যন্ত ওই এখানে ধরেন আম 1000 প্লাস আছে। তো এই কোডটা আমি কিন্তু ক্যাশ করে এটা মিনিফাই করে নিতে পারবো। শর্ট করে নিতে পারবো। অথবা আমি চাইলে যে সিএসএস গুলো আমার প্রয়োজন, যেমন ধরুন আমার এক্সট্রা কোনো এই সিএসএস টা কোনো প্রয়োজন নাই। মানে ওয়েবসাইটের জন্য ঠিক আছে, কিন্তু আমার এটা কিন্তু এতটা ইম্পোর্টেন্ট না, ওকে? বা এটা লোড নিতে গেলে আরেকটু বেশ সময় যাইতে পারে। তো সেক্ষেত্রে আমি কাস্টমাইজ যদি করতে চাই ক্যাশ নিয়ে, তখন গিয়ে আমি এটা ক্যাশের প্লাগইনসটা ইউজ করতে হবে। আর বিভিন্ন রকমের যে ইমেজের পারফরম্যান্স বাড়ানোর জন্য এটাও কিন্তু ক্যাশ ইম্পোর্টেন্ট। জাস্ট খালি যে পেজ আপনার লোড নিচ্ছে তা না, ডাটাবেজের ডাটাগুলার আপনি ক্যাশিং করতে পারবেন। আর এসইও ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্যাশটাই। মানে আপনার সাইট যত স্পিডে লোড নিবে ততই আপনার এসইও পারফরম্যান্স সবথেকে বেটার হবে। মানে ক্যাশ ক্লিয়ার মানে ক্যাশ ক্লিয়ার করাতে কি ভালো হবে না খারাপ হবে? ক্যাশ ক্লিয়ার? হ্যাঁ, মানে আমি ক্যাশ প্লাগইন করে নিলে তো এখানে একটা অপশন থাকে যে ক্যাশ ক্লিন। তো তখন ওই জিনিসটা করা কি ভালো নাকি খারাপ? হ্যাঁ, এটা কখন করবেন? যেমন ধরুন আ আমি একটা তৈরি করে ফেলছি, ওকে? এখন অলরেডি ধরুন ভিজিটররা ঢুকতেছে, ঠিক আছে? এখন সে তার চাইলে একটা ব্রাউজার থেকে কি করতে পারে? ক্লিন দিতে পারে। ঠিক আছে? এখান থেকে গিয়ে এই যে হিস্ট্রি থেকে ক্লিন দিতে পারে। এটা একটা করতে পারে। তার যদি সমস্যা হয়, কোন ওয়েবসাইট লোড নিতে বা কোন ধরনের প্রবলেম হইতে টেকনিক্যালি ওইটা হইতে পারে মেমোরির কারণে। আর এরপরে যেমন ধরুন আপনার চেঞ্জ আনছে সাইটে। যেমন ধরুন একটা কোড করছেন, যেমন এই লোগোটা আপনি এখানে নিয়ে আসছেন, ওকে? কিন্তু এটা ব্রাউজারে আর আপনার সার্ভারে কিন্তু এটা অলরেডি এটা ডাটাগুলা সেভ করে রাখছে। যদি আপনি ক্যাশ প্লাগইন ইউজ করেন, তা ক্যাশ প্লাগইন ইউজ করলে দেখবেন যে এটা সম্পূর্ণ সময় খুবই শর্ট। তো ক্যাশ প্লাগইন ইউজ করলে যেটা করে ব্রাউজারে বা সম্পূর্ণ পেজটা আপনার সেভ করে রাখে। যতক্ষণ না পর্যন্ত আপনার কোড আপডেট না করছেন। যখনই আপনি কোড আপডেট করবেন, তখন কিন্তু গিয়ে আপনার ওই যে ক্যাশ ক্লিন যেটা আছে, ওইটা ক্লিন করতে হবে আপনাকে। যদি আপনি ক্লিন না করেন তাহলে দেখবেন যে আপনার কোডের কোনো আপডেটই হচ্ছে না। ওই আগের প্রিভিয়াস যে কোডটা রয়েছে, কোডের যে আউটপুটটা ওইটা কিন্তু সেভ দেখাবে আপনাদেরকে। আপনি দেখবেন তারপর আপনার যারা ইউজার আছে তারা দেখতে পাবে। জি, জি। তো এটা ক্লিন করলে দেখবেন যে এটা আপনার সার্ভার থেকে সম্পূর্ণ ডিলিট হয়ে নতুন যে কোডটা করছেন ওইটা কিন্তু আউটপুটটা দেখাবে এটা।